বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে গাঙ্গেয় অববাহিকায় সগর্বে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমাদের এই প্রিয় বাংলাদেশ। প্রায় 1,58,010 বর্গ কিলোমিটারের উর্বর পলল সমৃদ্ধ ছোট্ট এই দেশ রূপ বৈচিত্র্যের বিচারে পৃথিবীতে এক অনন্য স্থান দখল করে আছে। এর সাগরের গর্জন, অসংখ্য নদীর অপরূপ বয়ে চলা, স্থলভাগের সবুজ শ্যামলিমা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর অতুলনীয় ঋতুবৈচিত্র্যের পটভূমিতে যে অনুপম দৃশ্যের অবতারণা হয় তা মানুষ মাত্রকেই মুহূর্তে ভাবুক করে তোলে। দেশের প্রতিটি জেলার আছে আলাদা আলাদা সংস্কৃতি, রূপ, বৈচিত্র্য। রূপালী বাংলাদেশ তুলে ধরছে 64 জেলার রূপ বৈচিত্র্য, সমস্যা, সম্ভাবনার আদ্যপান্ত। খোলামেলা কথা বলবেন দায়িত্বরত জেলা প্রশাসক। আজ আমরা জানব উপকূলীয় জেলা বরগুনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা বলেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। তিনি তুলে ধরেছেন তার কর্মপরিকল্পনা ও প্রচেষ্টার কথা। বরগুনা জেলা একটি সম্ভাবনীয় জেলা। আপনারা জানেন এটা একটি উপকূলবর্তী জেলা এবং উপকূলকে ঘিরে এখানে কিন্তু পর্যটনের অপর একটি সম্ভাবনা রয়েছে। আমাদের পাথরঘাটায় হরিণঘাটা নামে একটি পর্যটন কেন্দ্র আছে। আমাদের তালতলী উপজেলা তো অলরেডি শুভ সন্ধ্যা বিচ, এছাড়া আমাদের ট্যাংরাগিরি ইকো পার্ক, এই ধরনের কয়েকটি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে গড়ে উঠেছে। কিন্তু এখানে আসলে সেই ধরনের অবকাঠামোগত উন্নয়ন বা যোগাযোগ ব্যবস্থা সে ধরনের উন্নয়ন এখন আমরা ঘটাতে পারিনি। তবে যদি আমরা এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যদি ঘটাতে পারি এবং এই বিষয়গুলো যদি এই পর্যটনের এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা মানুষকে জানাতে পারি, তাহলে প্রচুর পরিমাণ পর্যটক এদেশে এই বরগুনা অঞ্চলে আসবে এবং বরগুনার অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। বরগুনায় আসলে যারা বরগুনার যে বিষয়গুলোর উপর নির্ভর করে বরগুনার মানুষ আসলে জীবন এবং জীবিকা নির্ভর করে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কৃষি এবং দ্বিতীয় অবস্থান আছে মৎস্য। এখানে প্রায় 46,000-এর উপরে মৎস্যজীবী আছেন। তারা সাগর এবং নদী থেকে মৎস্য ধরে সেগুলো তারা বিক্রি করে তাদের জীবন এবং জীবিকা পরিচালনা করে থাকেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই যে তারা যে মাছ ধরে, মাছ ধরার সাথে এই উৎপাদিত মাছগুলোর সাথে আমরা কোনো ভ্যালু অ্যাড করতে পারছি কিনা। আমরা যদি এই উৎপাদিত মাছগুলোকে এগুলোর সাথে যদি ভ্যালু অ্যাড করে এগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারতাম বা অন্য কোনোভাবে এগুলোকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে ভালোভাবে বাজারজাতকরণ করতে পারতাম, তাহলে বরগুনার যে মৎস্যজীবী তারা আসলে সত্যিকার উপকৃত হতো এবং তারা সত্যিকার দাম পেত। কিন্তু বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই দামটা অনেকটা মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যে মৎস্য ডিপার্টমেন্ট তারা কাজ করছে, সরকারও নতুন নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছে এবং আমরা স্থানীয় পর্যায়ে আমরা চেষ্টা করব আমাদের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বা এই সংক্রান্ত যে স্টেক হোল্ডাররা আছেন তাদের সাথে মিলে আমরা যদি কোনো সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি, সেই ধরনের প্রচেষ্টা অবশ্যই জেলা প্রশাসনের তরফ থেকে অব্যাহত থাকবে। আপনারা জানেন বরগুনা সাথে যে বরিশালের যে আঞ্চলিক সড়কটি, সেটি আঞ্চলিক মহাসড়কে অলরেডি উপনীত হয়েছে, কিন্তু সেই ধরনের অবকাঠামোগত উন্নয়ন এখনও হয়নি। এটা নিয়ে কাজ চলছে, এটা নিয়ে একটি প্রকল্প ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে কাজ চলছে। এছাড়া আমাদের যে পায়রা নদীর উপর আমরা যদি একটি সেতু নির্মাণ করতে পারি, তাহলে বরগুনার সাথে সরাসরি পটুয়াখালী হয়ে বরিশালের যোগাযোগ ব্যবস্থা একটি উন্নত হবে। এবং আপনি শিক্ষার বিষয়ে তুলে ধরেছেন যে বরগুনাতে শিক্ষার অন্যান্য জেলার তুলনায় একটু পিছিয়ে আছে। তা আমরা আসলে শিক্ষা নিয়ে কাজ করছি। আমি আসার পর থেকে আমি অনেকগুলো স্কুল পরিদর্শন করেছি। আমি আমার যে সকল কর্মকর্তারা, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা, আইসিডি, এছাড়াও আমি জেলা মাসিক সমন্বয় মিটিং আমি প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে অনুরোধ করছি তারা যেন অবশ্যই তাদের যখন তারা যে কোনো কার্যক্রমে যখন বিভিন্ন উপজেলায় তারা ভ্রমণ করেন, তারা যেন প্রত্যেকটি স্কুলে যান এবং স্কুলগুলো তারা পরিদর্শন করেন এবং স্কুলগুলোর শিক্ষার মান উন্নয়নে তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। এছাড়া আর অবকাঠামোর যে বিষয়গুলো বলেছেন, আমরা স্থানীয় পর্যায়ে যে শিক্ষার যে অবকাঠামোগুলো আছে সেগুলো স্থানীয় পর্যায়ে আমাদের যে বাজেট আছে সেই বাজেটের মাধ্যমে আমরা শিক্ষার যে অবকাঠামোর বিষয়টি আছে সেই বিষয়টিকে অবশ্যই প্রাধান্য দিব। আমরা জেলা পরিষদের তরফ থেকে আমি উপজেলা নির্বাহী অফিসারদেরকে অনুরোধ করেছি তারা উপজেলা প্রশাসন থেকে উপজেলা পরিষদ থেকে যে বাজেটগুলো নেই সেই বাজেটে যেন শিক্ষাটা অবশ্যই প্রাধান্য পায়। এছাড়া সচেতনতার বিষয়ে আমরা জোর দিচ্ছি। আমাদের যে এনজিওরা আছেন তারা সব আমরা শিক্ষার মান উন্নয়নে কী করা যায় আমরা সকলে মিলে যদি কাজ করি অবশ্যই একটা কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে শিক্ষার মান উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।